সত্যি গরিব পাখির কিচ্ছু হয় না, কষ্ট করে চাষ করে ফসল ফলাচ্ছি আর লাভের গুড় খেয়ে যাচ্ছে ওই মোড়ল। এই যে টোনা, আজ কত বস্তা আলু হলো শুনি? মোড়ল সাহেব, 3 বস্তা। কি, সবে 3 বস্তা? তোকে কিন্তু 5 বস্তা করতেই হবে টোনা, না হলে কিন্তু লাভের মুখ দেখা যাচ্ছে না। এই শালিক, যা ওর হাতের গামলায় থাকা আলুগুলো বস্তায় ভরে নিয়ে যা। এরপর মোড়লের কথা মতো শালিক টোনার কাছ থেকে আলুগুলো বস্তায় রাখে। আর টোনা মনে মনে বলে, মোড়ল সাহেবকে কি বলবো আমার মজুরিটা এবার থেকে একটু বাড়িয়ে দিতে? না না, যদি আবার রেগে যায়, থাক, যা দিচ্ছে তাই নেই। মোড়ল সাহেব, আমার মজুরিটা। দেখেছো, ভুলেই গিয়েছিলাম। এই শালিক, ওকে কিছু আলু দে তো। এরপর মোড়ল টোনাকে অল্প কিছু আলু দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা সেই অল্প আলু নিয়ে বাড়িতে যায়। হ্যাঁ গো, আর কতদিন এভাবে হাত পেতে খেয়ে পেটে গামছা বেঁধে কাটাবো বলো দেখি? কি করব বলো, মোল সাহেব যা দিবে তাই তো নিতে হবে। কেন, তুমি খেটে খুঁটে ফসল ফলাবে আর তার সবটুকু লাভ মোড়ল মশাই নিয়ে যাবে? এটাই জগতের নিয়ম গো, চাষীদের ক্লান্তি আর মোড়লের শান্তি। কালকে গিয়ে মোড়ল সাহেবকে টাকার কথা বলে দেখো না গো। বলবো, কিন্তু যদি না মানে? আচ্ছা ঠিক আছে, দেখি। এরপর তারা কথা বলতে বলতে রাত হয়ে যায়। আর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন টোনা আবার জমিতে কাজ করতে যায়। না না, আজ যেভাবেই হোক মোড়লকে নিজের টাকার কথাটা বলতেই হবে। আমি করব চাষ আর মোড়ল সাহেব করবে সুখে বাস। না না, এ চলতে পারে না। কি বলছিস টোনা বিড়বিড় করে? না মানে মানে বলছিলাম কি মোড়ল সাহেব, ওই আর কি, মানে 5 বস্তা করে আলু দিয়েছি মোড়ল সাহেব। বাহ 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 বাহ, টোনা একেবারে খাঁটি চাষা তুই। টোনা ফলাবে ফসল আর আমি গুনবো সুদ সমেত আসল টাকা। হা, 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 হা। টাকা টাকা। মোড়ল সাহেব, একটা কথা ছিল, মানে বলছিলাম কি, আমার তো এত অল্প সবজি ন্যায্য নয়, আমার হকের টাকা আমি চাই। হকের পাওনা মানে? দেখুন মোড়ল সাহেব, এই জমিতে আমি তো দিনরাত খেটে ফসল ফলাই, তাই আজ থেকে এই জমির ফসলের অর্ধেক ভাগ আমার। হ্যাঁ। আরে বলে কি, অর্ধেক ফসল? যা দিয়েছি তাই নে, তা না হলে সেটুকুও পাবি না। আমার হক না দিয়ে আপনি যেতে পারবেন না মোড়ল সাহেব। বেটা, তুই আমার পথ আটকাবি? এই শুনে রাখ, আজ থেকে তোকে আমার জমিতে চাষ করতে হবে না। এরপর মোড়ল তাকে কাজ থেকে বের করে দেয়। আর টোনা মন খারাপ করে বাড়িতে চলে আসে। জনি, দেখলে তো, সাহস দেখাতে গিয়ে এখন পেটে গামছা বাঁধার সুযোগ নেই। এতদিন ধরে তুমি কাজ করেছো আর মোড়ল সাহেব তোমাকে এতটুকু ফসল দিয়েও সাহায্য করলো না গো। দেখো টনি, ওসব ধনীদের বড় বড় ব্যাপার স্যাপার, গরিবদের জন্য ছিটে ফোটাও মায়া দয়া নেই ওদের। এখন সব থেকে বড় কথা হলো, খাবোটা কি? জমি তো গেল, ফসলও গেল, এখন তো দেখছি ভিক্ষে করে ছাড়া সত্যি আর কোনো উপায় নেই টনি। হ্যাঁ গো, শুনছো, ঘরে তো একটাও দানা নেই, আর বিক্রি করার মতো ঘরে কোনো জিনিসও নেই গো। তাহলে কি আর প্রাণের শেষ সম্বলটুকু পেটের দায়ে বিক্রি করতে হবে? দেখি এই ছাগলখানা বেচে কত টাকা পাই। এ কটা পয়সা তো দুদিন চলে যাবে। যাই, তাড়াতাড়ি ঘরে যাই, টুনি তো আবার না খেয়ে বসে আছে। এই কথা বলে টোনা বাড়ির দিকে যাওয়ার সময় এক পরী তার সব ঘটনা উপর থেকে দেখে বলে, আহারে, এই পাখিটার কি কষ্ট। এই পাখিটা যদি সৎ হয় তাহলে আমি ওকে সাহায্য করব।
যে বাবা, কতদিন পেটে কিছু পড়েনি, দয়া করে কিছু দাও না বাবা। এই সেরেছে, নিজের পেটে কিছু নেই, এখন আবার এনাকে কি দেই? ক্ষমা করবেন, আমার তোমাকে দেওয়ার মতো যে কিছুই নেই বুড়িমা। কিন্তু বাবা, আমার যে ক্ষুধার জ্বালায় প্রাণটা চাই চাই অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার যে বউটা বাড়িতে না খেয়ে আছে গো বুড়িমা। খুব আশা নিয়ে তোমার কাছে হাত পেতেছি বাবা। আচ্ছা বেশ বেশ, আমার ছাগল বিক্রি করে যে কটা টাকা পেয়েছি তাই তোমাকে দিলাম গো বুড়িমা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এই কথা বলে সেই বৃদ্ধা এক পরিরূপে রূপান্তরিত হয়, আর টোনা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আমি পরিরাজ্যের পরী। আমি তোমার সব দুঃখ কষ্ট দেখেছি, তাই তোমার সততার পরীক্ষা নিয়ে আমি তোমাকে এই সিমের গাছটা দিলাম। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর টোনাও তার বাড়িতে চলে আসে। এরপর টোনা বাড়িতে গিয়ে টুনিকে সব কথা খুলে বলে, আর সেই গাছটা টোনা বাড়ির উঠোনে রোপণ করে। আর রাতে না খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টোনা ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে দেখতে পায় সেই সিম গাছটিতে অনেক বড় বড় সোনার সিম ধরেছে। এ কি, এ আমি কি দেখছি? এত বড় বড় সোনার সিম! টুনি, আরে টুনি, দেখে যাও গো, দেখে যাও। কি হলো সকাল সকাল? কি এত বড় বড় সোনার সিম? তাহলে আর বলছি কি, ওই পরি কপাল খুলে দিয়েছে গো আমাদের। এই এক ঝুড়ি সিম বিক্রি করলে বেশ মোটা অঙ্কের টাকা আসবে গো। তাহলে আর চিন্তা কিসের গো, কতদিন বাদে একটু ভালো মন্দ খাবো। দাঁড়াও দাঁড়াও, এগুলো আগে বিক্রি করে আসি। এরপর টোনা সব সিম বাজারে বিক্রি করে। এভাবে আস্তে আস্তে টোনা বড় বাড়ি করে, আর এই সব ঘটনা শালিক আড়াল থেকে দেখতে পায়। ও আচ্ছা, এই ব্যাপার। এরপর শালিক গিয়ে মোড়লকে সব ঘটনা খুলে বলে, আর মোড়ল টোনার বাড়িতে যায়। কিরে টোনা, সেদিন দুটো কথা বলেছি বলে রাগ করেছিলি নাকি? হ্যাঁ? আরে মোড়ল সাহেব যে, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। শুনলাম তুই নাকি সোনার সিম ফলাচ্ছিস। ভালো ভালো, বেশ ভালো। তো সেই সিম আছে কোথায়? ঠিক ধরেছিলাম, মতলব আছে। না মোড়ল সাহেব, সেরকম কিছু নয় তো। বেটা, বলবি না আমি ওই সোনার সিম ছিঁড়ে নিচ্ছি। এরপর মোড়ল সেই সোনার সিম ছিঁড়তে যায়, সাথে সাথে সেখান থেকে সাপ বেরিয়ে আসে। কি বাবা বাবা গো, বাঁচাও বাঁচাও! এ কথা বলে মোড়ল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বেশ হয়েছে, লোভের শাস্তি পেয়েছে, বেশ হয়েছে। এরপর থেকে টোনা সেই সোনার সিম বিক্রি করে বনের গরিবদের সাহায্য করে, আর সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। শালবন নামের এক গহীন বনে টোনা টুনি বাস করত, আর তাদের বাড়ির পাশে বৃদ্ধা কামিনী তার ছেলে ও ছেলের বউয়ের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। এই রে, দিলেন তো বাটিটা ফেলে, সামান্য একটা বাটিটাও আপনি ধরতে পারেন না। হাত ফসকে পড়ে গেল মা, আমি তো ইচ্ছে করে বাটিটা ফেলিনি। তবে তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, আপনি তো করবেন, আমি এখন আর এসব করতে পারবো না, কারণ আমি এখন বনে যাব খড়ি কুড়াতে আর ফল আনতে। এই বলে কাকুলি বাড়ি থেকে বের হয়ে বনের দিকে চলে যায়। এইটুকু কাজ করতে শরীরটা হাঁপিয়ে গেল, আর খিদেও পেয়েছে। কাকুলি যে কখন আসে দেখি, আমি একটু পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে নেই। এই রে, মাত্র 4টা মরিচ আছে, আমার পান্তা মরিচ যা প্রিয়, আর এমনিতেও তো আমার এই 4টা মরিচ দিয়ে তো কিছুই হবে না। এদিকে খিদেও পেয়েছে খুব, খেয়ে
এই নেই। এই বলে কামিনী কোনো কিছু না পেয়ে মরিচ চারটা দিয়ে পান্তা ভাত খেতে থাকে। আর অন্যদিকে কাকুলি ফল ও খড়ি সংগ্রহ করতে থাকলে তার টুনির সাথে দেখা হয়ে যায়। আরে কাকুলি দিদি, তুমিও এখানে এসেছো? হ্যাঁ রে টুনি, তা তুই কখন এলি? আর এখানে না এসে কোনো উপায় আছে? তুই বল, এই গাছগুলোর ফল যে অনেক সুস্বাদু খেতে। তা না হয় ঠিকই বলেছো। তা আমাদের বনের পান্তা বুড়ি কেমন আছে শুনি? কি পান্তা বুড়ি? সেটা আবার কে রে টুনি? ও মা, তুমি জানো না? আমাদের কামিনী মাসি। ও, ওই বুড়ির কথা আর বলিস না, একদম অসহ্য। কখনো দেখেছিস কোনো পাখিকে এত পান্তা ভাত খেতে? আর পান্তা খায় ভালো কথা, মরিচও যে তার খুব প্রিয়। এমনও দিন গেছে যে সে একাই সব মরিচ খেয়ে শেষ করেছে, জানিস? কাকুলি যখন টুনিকে এসব বলছিল, তখন দূর থেকে এক ডাইনি তাদের সব কথা শুনে ফেলে আর জানতে পারে যে বৃদ্ধা কামিনীর মরিচ ও পান্তা খুব প্রিয়। আগামী 3 দিন তো পূর্ণিমা তিথির কারণে আমি বাইরে বের হতে পারবো না গুহা থেকে। তাই আমার যজ্ঞের সবকিছু জোগাড় করার জন্য একটা পাখির দরকার। আমাকে কামিনীর উপর নজর রাখতে হবে। খড়ি তো কুড়িয়ে এনেছি, এখন যাই তরকারিটা রান্না করে ফেলি। কিছুক্ষণ পর তো আবার কালু আসবে, ওকে খেতে দিতে হবে। কি রান্নার জন্য যে 4টা মরিচ রেখেছিলাম কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আমি মরিচ 4টা পান্তা দিয়ে খেয়েছি মা। আমার অনেক খিদে পেয়েছিল তো তাই। তাই বলে আপনি রান্নার জন্য রাখা মরিচগুলো খেয়ে ফেলবেন? এখন আমি কি করে তরকারি রান্না করব কালুর জন্য? ব্যাস, অনেক হয়েছে। আমি আর আপনাকে সহ্য করতে পারছি না। আপনি এক্ষুনি বেরিয়ে যান। কি বললি তুই? আমাকে বেরিয়ে যেতে বললি বাড়ি থেকে? হ্যাঁ বলেছি, কারণ আপনাকে আমি আর না সহ্য করতে পারছি, আর না তো আমি আপনার সাথে থাকতে পারবো। তাই বেরিয়ে যান। কামিনীর করে সামান্য ভুলে কাকুলি তাকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বললে কামিনী নিরুপায় হয়ে মন খারাপ করে বাড়ি ছেড়ে বের হয়ে যায়। জানো তো না, ওই কাকুলি দিদি না কামিনী মাসিকে একদম সহ্য করতে পারে না। না জানি কামিনী মাসি ওই বাড়িতে কিভাবে থাকে। কাকুলি দিদি যে কামিনী মাসির সাথে এমন ব্যবহার করে তা নিশ্চয়ই কালু দাদা জানে না। ঠিকই বলেছো, জানলে হয়তো কাকুলি দিদি আর এমন করে সাহস পেত না। আরে আরে, এ আমি কি দেখছি? রঙিন মরিচ গাছ। এই রঙিন মরিচগুলো যদি ছিঁড়ে নিয়ে যাই তাহলে হয়তো কাকুলি খুশি হয়ে যাবে। যাই, ওগুলো সব রঙিন মরিচ আমি নিয়ে বাড়িতে যাই। এই বলে কামিনী যখনই রঙিন মরিচগুলো ছিঁড়তে যায় তখনই সেখানে ডাইনি চলে আসে আর কামিনীকে বন্দি করে তার অন্ধকার গুহায় চলে যায়। আসলে রঙিন মরিচ গাছ ছিল কামিনীকে ধরার জন্য ডাইনির পাতানো ফাঁদ। এসব কি হচ্ছে? তাই ডাইনি, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই আমাকে কেন বন্দি করেছিস? তোকে ছেড়ে তো দেব, তবে এখন নয়, আমার স্বার্থ হাসিলের পর। আর তোর মতো বুড়িকে খেয়েও তো শান্তি হবে না। কি স্বার্থ? কি বলতে চাইছিস তুই? শোন, আমার কথা মতো চলবি। যখন যা করতে বলবো তাই করবি, নইলে আমি তোকে আর তোর পরিবারকে ধ্বংস করে দেব। না 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 না, এমন করিস না। আমি তোর সব কথা শুনবো, তুই যা বলবি তাই করব। আর অন্যদিকে কামিনী না ফিরায় কালু কাকুলি ভীষণ চিন্তিত হয়ে যায়। কাজটা তুমি একদম ঠিক করনি কাকুলি। যদি আমার মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, এই বলে দিলাম। কালু, আমি তো রাগের মাথায় ওসব বলেছিলাম। আমি তো বুঝতে পারিনি যে মা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি এক্ষুনি আমার মাকে খুঁজতে যাচ্ছি। কালু তার মাকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তাই সে তাড়াহুড়ো করে উঠতে গেলে ডানায় আঘাত পায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। যা দেখে কাকুলি কান্না করতে থাকলে টোনাটুনি তার কান্নার আওয়াজ শুনে সেখানে চলে আসে। এ কি কাকুলি দিদি, তুমি কান্না করছো কেন? আর কালু দাদার কি হয়েছে?
টুনি, সেই সকালে আমার কথায় মন খারাপ করে মা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফিরেনি। আমাদের খুব চিন্তা হচ্ছে। আর কালো ডানায় আঘাত পেয়েছে, মাকে এখন কিভাবে খুঁজতে যাবে তোরাই বল। এটা তো খুবই চিন্তার বিষয়। ঠিক আছে কালী দাদা, কাকুলি দিদি, তোমরা চিন্তা করো না, আমরা কামিনী মাসিকে খুঁজে আনবো। হ্যাঁ, আমরা খুঁজে আনবো। কালু দাদা, তুমি বিশ্রাম নাও, কাকুলি দিদি চিন্তা করো না। শোন বুড়ি, আজ আমি যোগটা বসবো, আর এর জন্য আমার কিছু ফুল আর ঝর্ণার পানি লাগবে। যা, ওগুলো বন থেকে নিয়ে আয়। আর যদি এদিক সেদিক করিস তাহলে তার ফল কি হবে তুই তো জানিস। যা, দেরি না করে ফুল ও ঝর্ণার পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। কেন যে সেদিন রঙিন মরিচগুলো ছিঁড়তে গিয়েছিলাম, তবে আমার আর ওই ভয়ানক গুহায় ফিরতে ইচ্ছে করছে না। আর খুব বাড়ির কথাও মনে পড়ছে। কামিনীর বাড়ির কথা মনে পড়ায় সে ঝর্ণার পাশে দাঁড়িয়ে একা একা চোখের জল ফেলছিল। আর এদিকে টোনাটুনি খুঁজতে খুঁজতে ঝর্ণার কাছে চলে এলে সেখানে কামিনীকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। ও কামিনী মাসি, তুমি এখানে? আর আমরা তোমাকে কোথায় না কোথায় খুঁজছি। চলো চলো, বাড়ি চলো, তোমার জন্য সবাই চিন্তা করছে। না টুনি, আমি যেতে পারবো না, আমার যে হাত পা বাঁধা। কি বলছো কি এসব? তোমার হাত পা বাঁধা মানে? ঠিক করে বলো তো, কি বলতে চাইছো? টোনা জিজ্ঞেস করলে কামিনী ভয়ে ভয়ে তাকে সব কথা খুলে বলতে থাকে। সে বলতে থাকে ডাইনির ভয়ানক শর্তের কথা, যা শুনে টোনা টুনিও ভীষণ অবাক হয়ে যায়। সর্বনাশ, কি বলছো কি তুমি? শেষমেশ ওই ডাইনির খপ্পরে পড়েছো? ওদিকে যে কালু দাদার কাকুলি দিদি তোমার জন্য বেশ চিন্তা করছে। কিছু করার নেই রে, ওদের ভালোর জন্যই আমি এই মুহূর্তে তোদের সাথে যেতে পারবো না। তোরা চলে যা, চলে যা এখান থেকে। এখন কি হবে টোনা? কি করবো আমরা? ওদিকে যে আমরা কালু দাদার কাকুলি দিদিকে আশা দিয়ে এসেছি। সেটাই তো। আচ্ছা চলো না, আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, তিনি নিশ্চয় আমাদের একটা না একটা সাহায্য করবে। কি বলো তুমি? ঠিক বলেছো টোনা, চলো, আর দেরি করা ঠিক হবে না। এরপর টোনাটুনি তান্ত্রিকের কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বললে তান্ত্রিক তাদের সাহায্য করতে চায় এবং তাদের সাথে ডাইনির গুহায় চলে যায়। হ্যাঁ দুষ্টু ডাইনি, কামিনীকে ছেড়ে দে, নইলে নইলে কি আমি ওকে ছাড়বো না। তবে রে দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তান্ত্রিক তার মন্ত্র সাধনা দিয়ে ডাইনিকে বন্দি করে এবং সেখান থেকে চলে গেলে টোনাটুনি ও কামিনীকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, আপনি এসেছেন, আমাকে ক্ষমা করে দিন মা। সেদিন আপনার সাথে অমন ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। না রে মা, না, কাঁদিস না, আমি কিচ্ছু মনে করিনি। তুই আর এভাবে কাঁদিস না। মা, তুমি এসেছো? হ্যাঁ রে বাবা, আমি চলে এসেছি, আর কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।